আসসালামু আলাইকুম। যদি আপনার সাথে কখনো এমন হয় আপনি বাসে বা ট্রেনে একটা ছাতা পেয়েছেন, সেই ছাতাটা নিয়ে আপনি মনের আনন্দে বাসায় ফিরছেন, কিন্তু হঠাৎ কেউ আপনার সামনে এসে বলল, বাবা ছাতাটা দাও। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর দাদার সাথে প্রায় আজ থেকে 4 বছর আগে, ঠিক করোনা মহামারীর সময়। সঙ্গত কারণে কিছু স্থানের নাম, আমার বন্ধুর নাম আর তার দাদার নাম একটু গোপন রাখলাম। তার দাদার নাম পরিবর্তন করে সুজয়দা বলে উল্লেখ করব। এরপর ঘটনাটি সুজয়দার ভাষ্যমতে লিখছি। সালটা ছিল 2019। সদ্যমাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছি। বাসায় আমরা 4 জন, আমি, মা, বাবা আর আমার ভাই। বাবা একটা ছোট্ট অফিসে কর্মরত। একদিন বাসায় ফেরার পথে বাবার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। ডক্টর আমাদের জানায় যে বাবা কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। এরপর যেহেতু বাড়ির বড় ছেলে আমি, তাই সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ে। সেক্ষেত্রে আমি কলকাতার একটি অফিসে ব্যাক অফিসের কাজে যোগদান করি। যেহেতু আসানসোল বা তার চারপাশে কোনো ভালো জব ছিল না, তাই প্রতিদিন আমাকে অগত্যা সকালে ঘর হতে বের হয়ে কলকাতা যেতে হতো এবং ফিরতাম সেই রাতে। এভাবে 1 মাস কেটে যায়। আমি প্রতি রাতে লোকাল ট্রেনে করেই বাড়ি ফিরতাম। কিন্তু সেদিন রাতের যাত্রা যে আমার জীবনে এক কালো অধ্যায়ের জন্ম দেবে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কলকাতা থেকে 6টা 15 লোকাল ট্রেন ধরি। 7টা 45 নাগাদ বর্ধমানে নামি। আবার সেখান থেকেই আসানসোলের ট্রেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই। সেদিন প্রায় সারাদিনই হালকা বৃষ্টিপাত হচ্ছিল। স্টেশনে তাই লোকের সংখ্যা নগণ্য। দুর্ভাগ্যবশত আমি আমার ছাতাটাও সেদিনই অফিসে ফেলে আসি। তাই ট্রেন আসায় জলদি ট্রেনে উঠে পড়ি। ট্রেনে যাত্রী একদমই নেই। আমার কোচে তো যাত্রী নেই বললেই চলে। ট্রেন ছাড়ার সময় 8টা 15। আস্তে আস্তে 1-2টা লোক ওঠে কামরায়। আমার সিটের সামনে জায়গা থাকতেও এক বৃদ্ধ ভদ্রলোক আমার সিটের পাশে এসে বসে। লোকটির বয়স আন্দাজ করলে 60-এর উপরেই হবে। আমি নিজের মতো করে কানে হেডফোন দিয়ে জানলার ধারে গান শুনছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার পিঠে একটা টোকা মতো পড়ল। গিয়ে দেখি ভদ্রলোকটি আমাকে ডাকছে। যথাসম্ভব আমার কানে হেডফোন থাকায় আমি লোকটির ডাক শুনতে পাইনি, তাই হয়তো টোকা দিয়ে ডাকছে। আমি কি হয়েছে জানতে চাইলে লোকটি বলেন, বাবা একটু জল হবে তোমার কাছে? অগত্যা আমি জলের বোতলটা লোকটাকে এগিয়ে দিই। লোকটি প্রায় জল খেয়ে আমার ফুল বোতল হাফ করে ফেলে এবং আমাকে ধন্যবাদ জানান। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনার শরীর ঠিক আছে তো? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল যে হ্যাঁ বাবা, ওই ট্রেনটা ধরতে একটু ছুটেছিলাম তো, এই বয়সে কি আর এত ধকল শরীরে সহ্য হয়? এবং আমি ওনাকে রেস্ট নিতে বলি। তখন লোকটি আমাকে বললেন আমি যেন মানগড় স্টেশন আসার আগ মুহূর্তে ওনাকে দেখতে। যেমন কথা ঠিক তেমন কাজ। মানগড় স্টেশন আসার 2 মিনিট আগেই আমি লোকটিকে ডেকে দিলাম। ট্রেন থেকে নামার সময় লোকটি আমাকে বলল তিনি অমুক পাড়ায় শিব মন্দিরের অপোজিট পাশে থাকেন, আমি যেন তার বাড়িতে একদিন অবশ্যই যাই। এরপর মানগড় স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর আমার চোখ যায় ওই সিটের দিকে, যেখানে একটু আগে ওই বৃদ্ধ লোকটি বসেছিলেন। সেখানে একটা ছাতা পড়ে আছে। নিশ্চয়ই লোকটি মনের ভুলে ওই ছাতাটা এখানে ফেলে গিয়েছে। আমি মনে মনে ভাবতে থাকি, হয়তো ঈশ্বরের দেয়া উপহার এই ছাতাটা, যা আমাকে এই বৃষ্টির দিনে অন্তত কাক ভেজা হওয়ার থেকে তো রক্ষা করবে। কিন্তু আমি তখনও জানি না এই ছাতাই আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে। অগত্যা আমি আসানসোল স্টেশনে নেমে পড়ি। বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে আমি শুয়ে পড়ি। এখানে আমাদের বাসার একটু বর্ণনা দিলে ভালো হয়। দোতলা বাসা, নিচের তলায় মা থাকেন, উপরের তলায় 2টো রুম, যেখানে আমি আর আমার ভাই থাকি। আমার রুমের দিকটায় একটা ব্যালকনিও আছে বটে। সুতরাং কিছুক্ষণ ফোন ঘেঁটে আমি ব্যালকনির দরজাটা আটকে দিই,
যেহেতু বাইরে বৃষ্টির পরিমাণ বাড়ছে, রুমে বৃষ্টি আসার একটা সম্ভাবনা থেকে যায়। হঠাৎ আমার ঘুম ভাঙে মধ্যরাতে। আমি খেয়াল করলাম যে ব্যালকনির দরজাটা খোলা আর পর্দাটা হাওয়ায় ভাসছে। রাস্তার ওই ল্যাম্পপোস্টের আলো আঁধারিতে আমি দেখতে পাই একটি অবয়ব ঠিক আমার দিকেই এগিয়ে আসছে। মনে হচ্ছে বহুদিনের পচা মাংস কেউ চারদিকে আমার। অবয়বটি আস্তে আস্তে একটা বৃদ্ধ মানুষের আকার ধারণ করছে। বাহিরের বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে স্পষ্ট হচ্ছে আমার সামনে তার বীভৎস মুখমণ্ডল। মাথার বাম দিকের খুলির অর্ধেক নেই, সেখান থেকে অঝরে রক্ত ঝরে পড়ছে। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, যেন পর মুহূর্তেই সেগুলো মাটিতে পড়ে যাবে। অবয়বটির বাম দিকের পানে যেন সে এক পায়ে শূন্যে ভাসছে এবং কাটা বাম হাতটাকে যেন তার ডান হাতে সে ধরে আছে। অবয়বটি হঠাৎ করে এক করুণ ফিসফিসানি শব্দে বলে উঠল, বাবা, আমার ছাতাটা দাও। আমি সেই মানগড় থেকে এসেছি ভিজতে ভিজতে ছাতাটা নেয়ার জন্য। দাও আমাকে, আমার ছাতাটা আমাকে ফিরিয়ে দাও। এই বলেই লোকটা তার কাটা বাম হাতটা আমার দিকে এগিয়ে দিল। বিকট ভাবে অট্ট হাসি দেয়। এরপর আর আমার কিছুই মনে নেই। সকালে জানতে পারি মা অনেকবার ডাকার পরেও সাড়া না দেয় ভাই আমার রুমের দরজা খুলে ভেঙে মাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সেদিন আমার ধুম জ্বর আসে আর সেদিন অফিস যাওয়া হয় না। ঘটনার শেষ কিন্তু এখানে নয়। সেদিন রাতে আমি পুনরায় আবার সে বয়স্ক লোকটিকে দেখতে পাই, কিন্তু এইবার তার চেহারা আগের মতো নয়, একদম স্বাভাবিক। আমি দেখি তিনি ট্রেন থেকে নামছেন। লোকটি একটি ট্রেনের রাস্তা ধরে লাইন পারাপার হওয়ার চেষ্টা করেন। হঠাৎ একটি দ্রুতগতির ট্রেন লোকটির দেহকে একদম পিষে ফেলে। আমি দেখতে পাই আমি জানালার ধারে বসে আছি, আর সেই লোকটির পিষে ফেলা দেহ সেই ট্রেনের লাইন ধরে ছুটছে, দৌড়ে আমার কাছে আসছে। সেই দেহে অসংখ্য ক্ষত এবং আমাকে বলছে, বাবা আমার ছাতাটা দাও, আমার ছাতাটা দাও। আমি হঠাৎ চিৎকার করে উঠি, রুমের সব লাইট জ্বালিয়ে দিই। চিৎকার শুনে মা দৌড়ে আমার কাছে আসে। সেই রাতটা মা আমার সাথেই থাকে এবং ভাই থাকে বাবার সাথে। আমি তখন মনে মনে ভাবতে থাকি, সব নষ্টের মূল এই ছাতাটা, এর একটা ব্যবস্থা তো করতেই হবে। ঠিক করলাম কাল সকালে অফিস যাওয়ার পথে এই ছাতাটা গঙ্গায় ফেলে যাব। পরদিন সকালে অফিসের জন্য রওনা হই, সঙ্গে সেই অভিশপ্ত ছাতা। ট্রেন দেরি করে আসায় লেট হয়ে যাবে দেখে সেই ছাতা নিয়েই আমি ট্রেনে উঠে পড়ি, আর মনে মনে ভাবতে থাকি ছুটির পর ছাতাটা না হয় ফেলে দেব। তো আমার ভাবনা মতো আমি গঙ্গার ধারে যাই ছাতাটা ফেলার জন্য। হঠাৎ দেখতে পাই দূর থেকে একটা নৌকো ঠিক এইদিকে আসছে, মানে নদীর পাড়ে। নৌকোয় যে মাঝিটা আছে তার মুখটা স্পষ্ট নয়। ধীরে ধীরে তার মুখটা আমার কাছে স্পষ্ট হতে লাগলো। যতটা নৌকা এগিয়ে আসছে সামনের দিকে ঠিক ততটাই। তারপর আমি যেটা দেখি সেটা হয়তো না দেখলেই ভালো ছিল। কালো কাপড়ে ঢাকা একটা শরীর, পচা গলা, সারা শরীরে ঝুলছে মাংসপিণ্ড। তার কাটা বাঁ হাতটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, ছাতাটা ফেলছো কেন? আমার ছাতাটা আমায় ফিরিয়ে দাও। আমার আর তখন বুঝতে বাকি থাকে না এটা সেই বৃদ্ধ। কিন্তু কেন তিনি আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন? শুধুমাত্র কি তার ছাতার জন্য, নাকি সবই আমার মনের ভুল? সেখান থেকে আমি পালিয়ে আসি। তো সেখান থেকে বর্ধমানের ট্রেন এবং পরবর্তীতে চেপে বসলাম আসানসোলের ট্রেন। সেখান থেকে মানকার স্টেশনের সামনে আসতেই আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। তখন মনে মনে ভেবে নেই যত দ্রুত সম্ভব এই ছাতাটাকে আমার থেকে দূরে করতে হবে, না হয় এইসব কোনোভাবেই যাবে না। তখন ভাবলাম আসানসোলে নামার আগেই ছাতাটা আমি সিটেই রেখে দেব, আমার সঙ্গে করে আর নিয়ে যাব না। ব্যাস, তাহলেই মিটে যাবে সব ঘটনা। তো সিটে রেখে নামার সময় একজন লোক আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল, ও দাদা, আপনার ছাতাটা ফেলে যাচ্ছেন। অগত্যা কোনো উপায় না পেয়ে সে অভিশপ্ত ছাতাটাকে আবার আমার সঙ্গে করে নিয়ে আসতে হয়। ট্রেন থেকে নেমে একটু দূরে পাড়ার মোড়ে বাগ নেব। হঠাৎ খেয়াল করলাম এক ভিক্ষুক
কালো চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বাবা কিছু খেতে দাও, অনেক দিন কিছু খাইনি। তার শরীরেও ছিল ঠিক তেমনই ভোটকা গন্ধ। পকেট থেকে কিছু খুচরো টাকা নিয়ে আমি তার হাতে দিলাম। কিছু দূর এগোতেই লোকটি পেছন থেকে বলল, বাবা ছাতাটা দিয়ে যাও, বৃষ্টি এলে ভিজে যাবো তো। আমার আর সাহস হয়নি পেছন ফিরে তাকানোর। আমি বাড়ির দিকে একটা দৌড় দিলাম। লক্ষ্য করলাম যে অবয়বটিও আমার পেছন পেছন আসছে। আমি বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরল। মায়ের সব জোড়াজোড়িতে আমি সব খুলে বললাম। মা আমাকে পরদিন এক কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ সব শুনে বললেন তার অপঘাতে মৃত্যু হয়েছে। তার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে বলেই হয়তো সে বারবার ফিরে আসছে সেটা নেয়ার জন্য। কবিরাজ আমাকে পানি পড়ে দিলেন, সাথে আমার ডান হাতে একটা তাবিজ বেঁধে দিলেন আর বললেন লোকটির ঠিকানা খুঁজে তার স্ত্রীর কাছে এই ছাতাটা পৌঁছে দিতে, তাহলেই ওই লোকটির থেকে রেহাই মিলবে। যেহেতু লোকটি নামার আগে আমাকে তার বাসার ঠিকানা বলে গিয়েছিল, তার বাসা চিনতে আমার খুব একটা সমস্যা হয়নি। তো পরদিন আমি আর ভাই গেলাম তার বাসায়। তার স্ত্রীর কাছে সব কিছু খুলে বললাম। আর স্ত্রী বলল তিনি রেল পাড়া হওয়ার সময়ই একটা দ্রুত গতিতে চলা ট্রেন তার উপর দিয়ে চলে যায়। তার স্ত্রী থানায় অভিযোগ করলে তারা বৃদ্ধের বডি শনাক্ত করে দেন। আপনজন তেমন কেউ না থাকায় তার বডি তারা এমনিই পুড়িয়ে দেন, সৎকার না করেই। তারপর আমি তার স্ত্রীকে তার ছাতাটা দিয়ে এসে পড়ি। তারপর থেকে আমার সাথে আর কোনোদিনও কোনো অস্বাভাবিক কিছু হয়নি। হয়তো বৃদ্ধের প্রিয় জিনিসটা আমার কাছে রয়ে গিয়েছিল বলেই সে বারবার আমার কাছে এটা নিতে আসছিল। তো এই ছিল আজকের গল্প। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা তোমাদের লাইফে ঘটে যাওয়া কোন গল্প আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে আমার ইমেইলে ইমেল করতে পারো। আমি ইমেলটা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।